এই মেয়েটার সাথে দু একটা কড়া কথা বলতেও পারে না। মেয়েটার চোখের পানি দেখলেই ওর বুকে ব্যথা ওঠে। আরবিকে কান্না করতে দেখে জায়ানের রাগ পড়ে গেল। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে আরবির চোখের পানি মুছে দিল। তারপর আদরে ভাবে আরবিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, কান্না করো না প্লিজ, চুপ করো। আচ্ছা সরি, আর বলবো না এরকম। রাগের মাথায় একটু বকে দিয়েছি, সরি বললাম তো, কান্না থামাও। আরবি কিছুই বলল না, চুপচাপ লেপ্টে রইল জায়ানের বুকে। জায়ান আরবিকে বুকে নিয়ে পিছিয়ে গিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসলো। তারপর আরবির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরাম পেয়ে আরবি একসময় সেভাবেই ঘুমিয়ে পড়ল। জায়ান মুচকি হাসলো, চুমু খেলো আরবির চুলের ভাঁজে। চোখ বুজে বিড়বিড় করলো, মেয়েটাকে একটুখানি বকেও শান্তি নেই, কি যে করবো আমি একে নিয়ে। জায়ান নিজেও ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো দরজার কড়াঘাতের আওয়াজে। জায়ান চোখ মেলে তাকালো, মাথা নিচু করে ঘুমন্ত আরবিকে দেখে নিয়ে বলল, ওয়েট, আমি আসছি। আরবিকে সাবধানে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিল। তারপর উঠে গিয়ে দরজা খুলল। দেখে মিলি বেগম দাঁড়িয়ে আছে, হাতে তার খাবারের ট্রে। জায়ান দরজা ছেড়ে দিয়ে দাঁড়ালো, বলল, ছোট মা ভেতরে এসো। মিলি বেগম ভেতরে আসলেন। বিছানায় আরবিকে ঘুমিয়ে থাকতে দেখে হাসলেন। বেড সাইড টেবিলে খাবারের ট্রে রাখতে রাখতে বললেন, ফিরেছে, সেই সময় মেয়েটাকে ক্লান্ত দেখেছি। আস্তে ধীরে ঘুমের থেকে উঠিয়ে খাবারটা খাইয়ে দিও। আচ্ছা বাকিরা সবাই খেয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, বাকিরাও বাকি খেয়েছে, শুধু তোরা দুইজনই বাকি ছিলি। দুজনে খেয়ে নিস, আমি গেলাম। এই বলে মিলি বেগম চলে গেলেন। জায়ান দরজা আটকে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে পানি নিয়ে আসলো, সেটা বেড সাইড টেবিলে রাখে আরবির পাশে বিছানায় বসে পড়লো। তারপর আস্তে আস্তে আরবিকে ডাকতে লাগলো। একাধিক ডাকাডাকির কারণে আরবির ঘুম ছুটে গেল। পিটপিট করে তাকালো আরবি। সম্মুখে জায়ানের চেহারা দেখে মিষ্টি করে হাসলো। জায়ান আরবির গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, উঠো, ছোট মা খাবার এনেছে, খেয়ে আবার ঘুমিয়ে নিও। আড়মোড়া ভেঙে আরবি উঠে বসলো। মগে করে আনা পানিতে জায়ানুর রুমাল ভেজালো। তারপর যত্ন সহকারে আরবির ঘুমন্ত মুখটা মুছে দিল। আরবির চুলগুলো হাত খোপা করে দিল। জায়ান মুগ্ধ হয়ে দেখলো। এই দৃশ্যটা দেখতে জায়ানের খুব ভালো লাগে। জায়ান উঠে গিয়ে খাবার নিয়ে আসলো। এক প্লেটে দুজনের জন্য খাবার নিয়ে দা মেখে এক লোকমা আরবির মুখে ধরলো। খাবারটা নাকের সামনে উদ্ভট গন্ধে আরবি নাক মুখ চেপে ধরলো দুহাতে। আরবির এমন কাণ্ডে জায়ান হকচকিয়ে গেল। হঠাৎ কি হলো মেয়েটার? জায়ান চিন্তিত স্বরে বলে, কি হয়েছে আরবি? আরবি নাক মুখ কুচকে বলল, গন্ধ লাগছে, আপনি খাবারটা সরান। আরবির গন্ধ লাগছে শুনে জায়ান খাবারটা নাকের সামনে নিয়ে শুকে নিল। তারপর বলল, কোথায় গন্ধ আরবি? ঠিকই তো আছে। তাছাড়া আর রান্নাও তো নাকি তুমি করেছো? হ্যাঁ করেছি ঠিক আছে, কিন্তু এখন গন্ধ লাগছে তো আমি কি করব? আমি এটা খাবো না। আরবি মুখ ফুলিয়ে ফেলল। আরবিকে মুখ ফুলাতে দেখে জায়ান বলল, আচ্ছা এটা দিয়ে তোমার খেতে হবে না, তুমি অন্য কিছু দিয়ে খাও। আজ 3 পদের ভর্তা করেছি তো, ওগুলো দিয়ে দেন। আরবির কথা মতো জায়ান তাই করলো। কিন্তু তবুও মেয়েটা বেশি খেলো না। জায়ান 2-3 বার জোর করেছে, কিন্তু আরবি খাবেই না। ও নাকি বমি পাচ্ছে। এটা শুনে জায়ান আর জোর করলো না, না হলে দেখা যাবে যা খেয়েছে তাও ফেলে দেবে। খাওয়া দাওয়া শেষে সবকিছু গুছিয়ে নিয়ে দুজন ঘুমিয়ে পড়লো। গভীর রাত, গভীর তন্দ্রায় আচ্ছন্ন সবাই। হঠাৎ অস্থিরতায় আরবির ঘুমটা ভেঙে গেল। তড়াক করে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। স্বপ্নের মাঝে সাথী বেগমকে দেখেছে আরবি। এখনো কানে বেজে চলেছে সাথী বেগমের কথা, ওরা আমাকে নিয়ে যাবে। আমি আমি যাব না, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমার সাফুর কাছে আমাকে নিয়ে চলো। আমার পুতুল সোনা কাঁদছে আমার জন্য, তুমি পারবে আমাকে ওদের কাছে নিয়ে যেতে? প্লিজ নিয়ে চলো আমাকে ওদের কাছে। ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে আরবি, প্লিজ আমাকে বাঁচাও। আরবি দুহাতে কান চেপে ধরলো, মৃদু চিৎকার করে উঠল। ও চিৎকার শুনে জায়ান ঘুম থেকে ধরফরিয়ে উঠল। আরবিকে কেমন অস্থির আচরণ করতে দেখে ভয় পেয়ে গেল জায়ান। দ্রুত আরবিকে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসলো। নিরাপদ স্থানে ঠাঁই পেতে আরবি এবার ফুঁপিয়ে উঠল। জায়ান আরবির পিঠে হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে কাঠগোলাপ? আমাকে বড় শোনা, কেন এত ভয় পাচ্ছ? আরবি জোরে জোরে 2-3টে শ্বাস নিল। বহু কষ্টে থেমে থেমে বলল, জায়ান ওই যে আমি দেখছি, জায়ান ওই যে আমি দেখেছি, মাকে দেখেছি আমি, মা কষ্টে আছে। জায়ান বাঁচান, ওনাকে বাঁচান, আপনি বাঁচান। এটুকু বলেই নিস্তেজ হয়ে পড়ল আরবি। জায়ান আরবির মুখটা সামনে এনে দেখে মেয়েটা জ্ঞান হারিয়েছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। জায়ান চিন্তায় পড়ে গেল, হঠাৎ কি হলো আরবির? আর মাকে বাঁচানোর কথাই বা কেন বলছে? এই কথার মানে কি? না, জায়ানের এবার পুরো দমেই খেলার মাঠে নামতে হবে। ওর অজান্তে অনেক কিছুই ঘটছে। এবার রহস্য উদ্ঘাটনের পালা।
অনেক ছাড় দেওয়া হয়েছে সবাইকে, কিন্তু এবার আর না, সবাইকে সবার পাপের শাস্তি পেতেই হবে। আর ওর কাঠগোলাপকে যে কষ্ট দেবে তার শাস্তি হবে ভয়াবহ। আজ বাইরে গিয়ে কি ঘটেছে সম্পূর্ণ তথ্য বের করতে হবে, আর তা একমাত্র নূরই পারবে বলতে। আরবি কেন এত ভয় পাচ্ছে? কাল সকালে নূরের সাথে কথা বলতে হবে। আজ হাসপাতালে এসেছে আরবি, সাথে আছে নূর। জায়ান আসতে চেয়েছিল, আরবি মানা করে দিয়েছে। লোকটার এমনিতেই কত কাজ, আজ আবার কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ সন্ধ্যায় আবার আলিফা জন্মদিনের অনুষ্ঠানে যাবে। আলিফাদের বাসায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে। জায়ান তো যাবেই না একদম। আরবি জোর জবরদস্তি করে পাঠিয়েছে জায়ানকে। আরবি বসে আছে চেয়ারে, এত এত মানুষের কোলাহল ভালো লাগছে না ওর। যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে পারলেই মনে হয় শান্তি। এদিকে আরবির সিরিয়াল নাম্বার হলো 14, এখন গিয়েছে 12 নাম্বার। আরো একজনের পরে আরবি যাবে। চুপচাপ বসে রইল আরবি। এমন সময় জায়ানের কল আসে। আরবি কলটা রিসিভ করে কানে ধরতেই জায়ান বলে, কি করেছো? ডক্টর দেখিয়েছো? আরবি ধীর আওয়াজে বলে, না, এখন আমার সিরিয়াল আসেনি, আরো একজনের পরে যাব। 1 ঘন্টা হয়ে গিয়েছে, তোমাদের হসপিটালে নামিয়ে দিয়ে এসেছি আমি। তোমার সমস্যা হচ্ছে না? জায়ানের চিন্তিত স্বর। আরবি খানিকটা মিয়ে যাওয়া স্বরে বলে, কোমরটা ব্যথা করছে খানিকটা, অনেকক্ষণ যাবৎ বসে আছি তো, এজন্যই। আপনি চিন্তা করবেন না। আরবি বলল, ঠিকই, কিন্তু জায়ানের কি চিন্তা কমবে? একটুও না, বরঞ্চ আরো বাড়ল। তবে আরবি আর বেশি কিছু বলল না, আরো কিছু টুকটাক কথা বলে কলটা কেটে দিল। এদিকে কথা বলতে বলতে আরবির সিরিয়াল এসে পড়ল। আরবির নাম ধরে ডাকা হচ্ছে। আরবি ডক্টরের কেবিনে প্রবেশ করলো, নম্রভাবে সালাম জানালো। ডক্টর সালামের জবাব দিয়ে আরবিকে বসতে বলল। আরবি বসলো। ডক্টর আরবির রিপোর্টগুলো দেখছেন। রিপোর্টগুলো দেখে ডক্টর এবার আরবির দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলে, কংগ্রাচুলেশন আপনাকে, আপনি প্রেগনেন্ট। আপনার 9 সপ্তাহ প্লাস চলছে। ডক্টরের কথাটা প্রথম শুনে মস্তিষ্কে আয়ত্ত করতে পারল না আরবি, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আরবির অবস্থাটা বুঝতে পারলেন ডক্টর, তাই তিনি আবারও বললেন, মিস আরবি, আপনি ঠিকই শুনেছেন, আপনি মা হতে চলেছেন। একই কথা ডক্টরের মুখে শুনে এইবার যেন টনক নড়ল আরবি। চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ও ডান হাতটা অজান্তেই ওর পেটে চলে যায়। মুখ ফসকে ধীর আওয়াজে বলে ওঠে, আমি মা হব। জি, ঠিক শুনেছেন। আপনার হেলথ কন্ডিশন মোটামুটি ভালোই, রক্তশূন্যতা আছে আর প্রেশারটা লো। ঠিকঠাকভাবে খাবার খাবেন, শরীরে রক্ত হবে এবং জাতীয় খাবার আর ফল খাবেন। বাকি সব আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাচ্চাও সুস্থ আছে। ডক্টর আরো কিছু কথা বলল আরবিকে, আর কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিল। আরবি শুধু চুপচাপ হা করলো। ওর এখনো বিশ্বাস হচ্ছে না ওর মাঝে এখন আরেকটা ছোট্ট জীবনের বসবাস, যে ধীরে ধীরে এখন ওর মাঝে বড় হবে। হঠাৎ করে যেন তার অস্তিত্ব আরবি নিজের মাঝে অনুভব করতে পারছে। চোখ ভরে আসলো আরবির। এত এত সুখ, আরবি কিভাবে সামলাবে নিজেকে? আচ্ছা, জায়ান যখন জানতে পারবে এই খুশির খবর, তখন তার রিয়াকশন কেমন হবে? ঠিক কি করবে তখন লোকটা? লোকটা তো এমনিতেই পাগল, আবার যদি জানতে পারে সে বাবা হতে চলেছে, তাহলে তো কোনো কথাই নেই। তার পাগলামি যে আরো 100 গুণ বেড়ে যাবে তা আরবি খুব ভালোভাবেই জানে। এসব ভেবেই আরবির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রিপোর্টগুলো নিয়ে কেবিনের বাইরে আসতেই এগিয়ে আসলো নূর। এসে জানতে চাইলো, ভাবি, কি বলেছে ডক্টর? রিপোর্টে কি এসেছে? আরবি নূরের প্রশ্ন শুনে মুচকি হাসলো, এরপর নরম গলায় বলল, তুমি ফুপি হতে চলেছ নূর। নূর চমকালো, পরপর খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলো আরবিকে, প্রায় চেঁচানো স্বরে। ও মাই গড ভাবি, আমি ফুপি হব! আল্লাহ, আমি এত খুশি কোথায় রাখবো! আমার যে কি খুশি লাগছে না ভাবি। একটু থামে আরবি, ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে বলে, ভাইয়াকে ফোন করে জানাতে হবে, ভাইয়া অনেক খুশি হবে। নূর ফোন বের করতেই আরবি নূরের হাতটা খপ করে ধরল। নূর জিজ্ঞাসার সূচক নজরে তাকালো আরবির দিকে। আরবি মাথা নাড়িয়ে না বোঝালো, বলল, এভাবে বলো না, আমি তোমার ভাইয়াকে স্পেশাল ভাবে বলবো। আরবির কথাটা শুনে নূর গাল ভরে হাসলো। কথাটা ওর পছন্দ হয়েছে। বার দুয়েক মাথা দুলিয়ে বলল, ঠিক আছে ভাবি, তুমি যা ভালো মনে করো। নূর আবারও জড়িয়ে ধরলো আরবিকে। ও ফুপ্পি হচ্ছে, ইস কি আনন্দ লাগছে। ওর এই কথাটা আহাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। এই কয়েকদিনে আহাদের সাথে ওর সম্পর্কটা বেশ উন্নতি হয়েছে। দুজনে এখন বন্ধুর মতো হয়ে গিয়েছে, একে অপরের সাথে সব শেয়ার করে, ঠিক বেস্ট ফ্রেন্ডের মতো।
যেই ভাবার সেই কাজ। নূর আরাবিকে সাইডে বসিয়ে দিয়ে তারপর আহাদকে কল করলো। ক্ষণিক বাদে কল রিসিভ করলো আহাদ। সালাম আদান প্রদান করার পর আহাদ জিজ্ঞেস করলো, হ্যাঁ নূর, কি করছো? ভাবিকে ডক্টর দেখিয়েছো? নূর প্রাণাচ্ছল ভাবে হাসলো, বলল, হ্যাঁ দেখিয়েছি, আর অনেক 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 ভালো একটা খবর আছে। নূরকে এতটা খুশি হতে দেখে আহাদের মুখেও হাসি ফুটে উঠল। মেয়েটা হাসি খুশি থাকলে ও শান্তি শান্তি লাগে। আহাদ মুচকি হেসে বলে। কি সুখবর বলো শুনি। নূর বলে উঠল, এইভাবে তো বলবো না। তো কিভাবে বলবে? আচ্ছা ওয়েট, আমি আসছি। আজ এমনিতেও কাজের চাপ কম, তার উপর একটু পরেই লাঞ্চ টাইম। আমি হসপিটালের সামনে আসছি। আমার অফিস থেকে হসপিটাল বেশি দূরে না, ওখানেই থাকো। ওয়েট। নূর হা হয়ে গেল আহাদের কথা শুনে। তড়িঘড়ি করে বলতে চাইল, আরে শুনুন তো আমার কথা। আরে আহাদ নূরের কোনো কথাই শুনল না। কল কেটে দিয়েছে অলরেডি। নূর কান থেকে ফোনটা সরিয়ে কপালে হাত দিল। এই লোক এত পাগল কেন? উফ, যাক আসুক, সমস্যা নেই। নূর আবার আরাবির কাছে আসলো। এসে জিজ্ঞেস করলো, ভাবি, আরাবি নূরের ডাক শুনে ওর দিকে তাকালো। হ্যাঁ নূর বলো। ভাবি তোমার কি কোনো সমস্যা হচ্ছে? হালকা খিদে পেয়েছে আরাবির। ও শুনেছে প্রেগনেন্ট অবস্থায় বারবার ক্ষুধা পায়, কিন্তু এখন খাবে না। বাড়িতে ফিরে কিছু একটা ঝাল ঝাল বানিয়ে খেয়ে নিবে। এই অবস্থায় বাহিরে খাওয়া দাওয়া ভালো না। তাই আরাবি নূরকে উদ্দেশ্য করে বলল, না কোনো সমস্যা হচ্ছে না। কেন নূর, কি হয়েছে? নূর আমতা আমতা করে বলে, আসলে ভাবি আহাদ এসেছে, বলেছে আমাদের নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আরাবি ভাবুক কণ্ঠে বলে, আহাদ ভাইয়া ব্যস্ত মানুষ, খামোখা কাজ বাদ দিয়ে আমাদের নিতে আসার কি দরকার ছিল? তার অফিসের কাজ আছে না কত। না, আজ নাকি অফিসে তেমন একটা কাজের চাপ নেই। ও আচ্ছা, তাহলে তো ভালো কথা। এক কাজ করো, তোমরা দুজন ঘুরতে চলে যাও, আমি একা যেতে পারবো। নূর চোখ বড় বড় করে ফেললো আরাবির কথা শুনে। বলে, পাগল হয়ে গেলে ভাবি, কি বলছো এইসব? আমি এই অবস্থায় তোমায় একা রেখে চলে যাব? মাথা ঠিক আছে তোমার? আরাবি হালকা আওয়াজে বলে, আহা, চিন্তা করছো কেন? আমি ঠিক আছি, আর ঠিকঠাক ভাবে বাড়িতেও পৌঁছে যাব। নূর একদম রাজি না এটা করতে। এমন সময় আরাবির ফোনে কল আসলো। জায়ান কল করেছে। তা দেখে নূর চুপ করলো। আরাবি কলটা রিসিভ করলো। ওপার সাথে জায়ান বলছে, কোথায় তুমি? আরাবি জবাবে বলে, আমি হসপিটালেই আছি। আচ্ছা ওখানেই থাকো, আমি আসছি। আপনি আসছেন মানে? আরাবি অবাক হয়ে প্রশ্ন করলো। জায়ান গম্ভীর গলায় বলে, এমন অবাক হচ্ছ কেন? আমি আসছি মানে আমি তোমাকে নিতে আসছি। ওখানেই থাকো, আমার বেশি সময় লাগবে না। হসপিটালের কাছাকাছি এসে পড়েছি, আর 5 মিনিট লাগবে, আমি আসছি। জায়ান কলটা কেটে দিল। আরাবি দীর্ঘশ্বাস ফেলল। এ কোন পাগলের পাল্লায় পড়েছে আরাবি? আরাবি জানে অফিসে আজ এক বিন্দু কাজও এই লোক করেনি। ওর চিন্তায় করেছে বসে বসে। বহু কষ্টে নিজেকে সামলে রেখেছিল এতক্ষণ, কিন্তু এখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই তো সব ফেলে টেলে চলে আসছে। কি করবে এই লোককে নিয়ে? আবার যদি জানতে পারে সে বাবা হতে চলেছে, তবে তো কোনো কথাই নেই। পাগলের মতো কি থেকে যে কি করবে দিশেহারা অবস্থা হবে এই লোকের। নূর এদিকে এগিয়ে এসে বলে, ভাইয়া কি আসছে ভাবি? আরাবি অসহায় ভাবে মাথা দুলালো। নূর হেসে ফেলল, বলল, ভাইয়া তোমাকে নিয়ে যে পরিমাণ পজিটিভ, আবার যদি জানতে পারে যে সে বাবা হতে চলেছে, তাহলে তো কোনো কথাই নেই। তোমাকে মনে হয় কোথায় রাখবে, কি করবে, এসব ভেবে ভেবেই আমার ভাই পাগল হয়ে যাবে। আরাবি ঠোঁট উল্টে বসে রইল। কিছু করার নেই, এটাই হবে তার সাথে সে জানে। এদিকে কিছুক্ষণ পর নূরের ফোনেও কল আসে। আহাদ এসে পৌঁছেছে। নূর আর আরাবি হসপিটাল থেকে বেরিয়ে আসলো। হসপিটাল বরাবর ওপারে তাকাতেই আহাদকে দেখতে পেল। নূর হাত উঁচু করে হায় জানালো। আহাদ হাসলো। আহাদ বাইক নিয়ে এসছে। তারপর আরাবির দিকে তাকিয়ে ইশারা করলো ভালো আছে কিনা। আরাবিও হেসে মাথা দুলালো। প্রচুর গাড়ি চলছে। ওরা ট্রাফিক লাইটগুলোর দিকে তাকিয়ে আছে, কখন গাড়িগুলো স্থির হবে আর ওরা রাস্তা পার হতে পারবে। এমন সময় আরেকটা গাড়ি এসে থামে ওদের সামনে। এটা আর কারো না, জায়ানের গাড়ি। গাড়ি থেকে বের হয়ে আসলো জায়ান। তারপর আরাবির কাছে এসে অস্থিরভাবে বলে, কি বলেছে ডক্টর? কি হয়েছে তোমার? গতকাল হঠাৎ এইভাবে অসুস্থ হয়ে পড়লে কিভাবে? এসেই আরাবির গালে হাত ছোঁয়ালো অস্থিরভাবে। আরাবি জায়ানের হাত স্পর্শ করলো, বলল, এত অস্থির হবেন না, আমি ঠিক আছি। বাসায় চলুন, তারপর বিস্তারিত বলছি আপনাকে। জায়ান সম্মতি জানালো। এটাই ঠিক হবে। তারপর নূর আর আরাবির উদ্দেশ্যে বলে, চলো তোমরা গাড়িতে উঠো। আরাবি বাধা দিল জায়ানকে, বলল, নূর যাবে না আমাদের সাথে? ভ্রুকুচকে জায়ান বলে,
কেন? নূর যাবে না কেন? আরাবি জায়ানের হাত ধরে সোজাসুজি দাঁড় করালো, তারপর বরাবর দাঁড়ানো আহাদকে দেখালো। আহাদ জায়ানকে দেখেই খানিকটা হাসলো, জায়ানও বিনিময়ে হাসলো। তারপর নূরের কাছে এসে নূরের মাথায় হাত বুলিয়ে বলে, আয় তোকে দিয়ে আসি আহাদের কাছে, ঘুরে ফিরে আয় দুজন। নূর মাথা দোলালো। জায়ান এইবার আরাবির দিকে তাকালো, নরম গলায় বলে, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি নূরকে আহাদের কাছে দিয়ে আসি। আরাবি মাথা দোলালো। জায়ানের কেমন যেন একটা লাগছে, আজ সকাল থেকে অস্থির লাগছে, কেমন যেন বুকটা ধরফর করছে। আরাবিকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়তে ইচ্ছে করছে না। আরাবি জোর করে ওকে অফিসে পাঠিয়েছে, তাও মন টেকাতে পারেনি, তাই তো ছুটে চলে এলো। অবশ্য আরাবির আড়ালে 4 জন গার্ড সর্বদা আরাবির আশেপাশেই থাকে। আরাবি যখনই বাহিরে যায়, জায়ানই ঠিক করেছে ওদের আরাবির সেফটির জন্য। মেয়েটাকে নিয়ে যে ভয় হয় খুব। মনকে মানিয়ে নূরকে নিয়ে সাবধানে রাস্তা পার হলো জায়ান। এদিকে রাস্তার ওপারে তাকিয়ে আছে আরাবি, ঠোঁটে মৃদু হাসির রেখা। আরাবি এবার গাড়িতে গিয়ে বসবে ভাবলো। আজ হসপিটালে অনেক ভিড়, হসপিটালের বাইরেও অনেক মানুষ। আর একটু আগে যেন হঠাৎ করে ভিড়টা আরো বেড়েছে। কখন কার সাথে ধাক্কা লেগে যায় বলা যায় না। এখনো একা নয়, ওকে সাবধানে চলাফেরা করতে হবে। আরাবি তাই গাড়িতে যাওয়ার জন্য পা বাড়ালো। এমন সময় হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লাগে আরাবির। আরাবি ঘাবড়ে যায়, নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে ওঠে, সরি আঙ্কেল, আমি দেখতে পাইনি। কথাটা বলেই হঠাৎ করে থেমে যায় আরাবি, চোখ জোড়া অদ্ভুত ভাবে বড় বড় হয়ে যায়। লোকটার দিকে অবাক চোখে তাকায় আরাবি। লোকটার মুখে মাস্ক পরা, গায়ে বড় একটা চাদর পেঁচানো, মুখে কিছুই দেখা যাচ্ছে না। আরাবি এইবার ওর কোমরের ডান সাইডে হাত দিল। হাত দিতেই তরল কিছু অনুভব করলো। এটা যে ওর রক্ত তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আরাবি কাপা গলায় বলে, আপনি? পুরো কথাটা শেষ করতে পারল না আরাবি। লোকটার সুযোগ বুঝে ছুরিটা একটানে আরাবির কোমরের সাইড থেকে বের করে আবারও সেটা নিয়ে উপরের দিকের পেটে ঢুকিয়ে দিল। এবার তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল আরাবি। লোকটা এবার রাস্তার দিকে ধাক্কা দিল আরাবিকে। সামনে দিয়ে দ্রুতগামী একটা গাড়ি আসছে। এদিকে আরাবি রাস্তায় পড়ে গিয়ে চিৎকার করে উঠল। জায়ান? আরাবি রাস্তায় পড়ে আছে। এই তো আর একটু হলেই গাড়িটা ওর ওপর দিয়ে চলে যাবে। আরাবির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তাহলে কি এভাবে মৃত্যু হবে ওর? এইভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? ওর বাচ্চাটার কি হবে? সে যে এখনো পৃথিবীর আলোই দেখতে পেল না। আর জায়ান, এই মানুষটাকে তো জানানোই হলো না যে সে বাবা হতে যাচ্ছে। আরাবি চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ওর পুরো পরিবারের হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। আর সবচেয়ে প্রিয় মানুষ জায়ানের সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়তে লাগলো। তবে ভাগ্যবোধ হয় একটু সহায় হলো আরাবির ওপর। তাই তো চলন্ত গাড়িটি একদম আরাবির থেকে অল্প খানিকটা দূরে ব্রেক কষল। একটুর জন্য গাড়ির নিচে চাপা পড়া থেকে বেঁচে গেল। এদিকে জায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক কি থেকে কি হয়ে গেল সবটা যেন আচমকা, কোনো দুঃস্বপ্নের মতো লাগছে। সজ্ঞানে আসে জায়ান নূরের চিৎকারে। নূর ভাবি বলে চিৎকার করে ওঠে। হুঁশে আসতে জায়ান একদম পাগলের মতো দৌড়ে যায় আরাবির কাছে। আরাবির রক্তে রাস্তার অনেকটুকু জায়গা লাল হয়ে গিয়েছে। জায়ান হাঁটু মুড়ে বসে পড়ে আরাবির কাছে। তারপর আরাবিকে আঁকড়ে ধরে টেনে বুকে নিয়ে আসে। চিৎকার করে ডাকতে থাকে, আরাবি চোখ খুলো। আরাবি শুনছো? কিচ্ছু হবে না তোমার। আরাবি এখনো পুরোপুরি জ্ঞান হারায়নি। ওর কানে জায়ানের আওয়াজ পেতেই ঝাপসা দৃষ্টিতে তাকায় আরাবি। এই তো, এই যে মানুষটার বুকে আছেও, এখন মরে গেলেও কোনো আফসোস থাকবে না। না, এটা বললে ভুল হবে। একটা আফসোস থেকেই গেল আরাবির। ওদের সন্তানকে পৃথিবীতে আনতে পারলো না আরাবি। আচ্ছা, মরার আগে লোকটাকে একবার এই কথাটা জানিয়ে গেলে হয় না? অন্তত মরার পর আর আফসোস থাকবে না যে ও নিজে পারেনি প্রিয় মানুষটাকে সবচেয়ে বড় খুশির কথাটি বলতে। আরাবি শুকনো ঢোক গিলল। ভীষণ কষ্ট হচ্ছে ওর। বারবার চেষ্টা করছে কথা বলার, কিন্তু পারছে না। যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে আসছে ওর নিঃশ্বাস। এদিকে আরাবির রক্ত পড়ছে। নূর নিজের গায়ের ওড়না খুলে নিল। সেটা দিয়ে আরাবির পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, ভাবির রক্ত পড়া বন্ধ হচ্ছে না, এটা দিয়ে বেঁধে দাও ভাইয়া জায়গাটুকু, অল্প হলেও রক্ত পড়া একটু কমবে। এদিকে আহাদ নিজের গায়ের কোট খুলে নূরের গায়ে জড়িয়ে দিল। জায়ান যেন নূরের কথা শুনেইনি। ও কেমন যেন পাগলের মতো করছে। নূর নিজেই আরাবির আঘাতের জায়গাটুকু বেঁধে দিল কৌশলে। এদিকে আহাদ জায়ানের কাঁধে হাত রাখলো, ভেজা কণ্ঠে বলল, ভাইয়া, ভাবিকে হসপিটালে নিতে হবে। এখনও ভাবির জ্ঞান আছে, সময় থাকতে ভাবিকে নিয়ে চলুন। হসপিটালের কথা শুনতেই টনক নড়ে জায়ানের। হ্যাঁ, আরাবিকে হসপিটালে নিতে হবে, ও চিকিৎসা করাতে হবে। কিচ্ছু হতে দিবে না ওর কাঠগোলাপকে। জায়ান আরাবিকে পাজা কোলে তুলে নেয়। পাশে যেহেতু হসপিটাল, তাই দ্রুত সেখানে নিয়ে যায় আরাবিকে জায়ান। ডক্টর নার্সদের ডেকে একাকার করে ফেলে পুরো হসপিটাল। চিৎকার করে বলছে,
ডক্টর, নার্স, আমার স্ত্রীকে বাঁচান। ওর যেন কিচ্ছু না হয়। ওর কিছু হলে এই পুরো হসপিটাল আমি ধুলোয় মিশিয়ে দেব। কাম ফাস্ট, সেভ হার অ্যাট এনি কস্ট।